প্রীতম সাহা, নমস্কার ম্যাম। নমস্কার স্যার। আপনার নাম? স্যার আমার নাম প্রীতম কুমার সাহা। আমি বাবার নাম শ্রী প্রণব কুমার সাহা। আমি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পতিরাম গ্রাম থেকে এসেছি। ডিএলএড কবে আপনার? আমার ডিএলএড স্যার 2013-15 সেশনে। গ্রাজুয়েশন করেছেন? স্যার আমার গ্র্যাজুয়েশন হয়নি, আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হব এবছর। এবছর হবেন? হ্যাঁ কেন হঠাৎ গ্রাজুয়েশন করার ইচ্ছা লাগলো? স্যার, আমার বেসিক্যালি উচ্চ মাধ্যমিকের পরে ডিএলএডটা করেছি 2013-15-তে, এবং তারপর থেকে আমরা প্রাইমারিতে মানে টার্গেটটা রেখেছিলাম যে প্রাইমারিতে চাকরিটা করতে হবে, এবং সেই জন্যই 2014-তে এবং 2017-তে আমি টেট পরীক্ষা পাস করতে পারিনি আনফর্চুনেটলি। তো সেই কারণে অন্য জায়গায় আমি মাথা মানে ঘামাইনি, মানে অন্য জায়গায় ইনভলভ হইনি, গ্র্যাজুয়েশনটা করিনি। আমি ভেবেছিলাম যে মানে এইটা আগে দেখবো, তারপরে গ্র্যাজুয়েশনের দিকে এগোবো। তো আপনি যদি চাকরি পেয়ে যান হ্যাঁ। তাহলে আপনার তো সেই গ্রাজুয়েশন কোনো কাজে লাগবে না। স্যার, মানে চাকরির জন্য গ্র্যাজুয়েশন করার বা চাকরির জন্য পড়াশোনা করার এই থটটা আমার মাথায় কোনোদিনই আসেনি। আমরা গ্র্যাজুয়েশন করি বা যে কোনো কোর্স করি সেটা এতদিন তাহলে করেন? স্যার ওই যে বললাম, মানে প্রাইমারির জন্য নিজের টোটাল ফোকাসটা প্রাইমারির উপরে দিতে চেয়েছিলাম। এখন ফোকাস নেই প্রাইমারির উপর? হ্যাঁ অবশ্যই। এখন হাই স্কুলে চাকরি করার ইচ্ছা হচ্ছে? স্যার হাই স্কুলে চাকরি করার ইচ্ছা আপাতত নেই, আমি প্রাইমারিটা আগে। প্রাইমারির জন্য তো এইচএস যোগ্যতাই যথেষ্ট, তাহলে কেন গ্রাজুয়েশন করবেন? স্যার মানে চাকরির জন্য গ্র্যাজুয়েশনটা করবো না, জানার ইচ্ছে। জ্ঞান বাড়ানোর জন্য? হ্যাঁ, নিজের শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা মানে সমাজে চলতে ফেরতেও তো দরকার হয় স্যার, সেই জন্যই গ্র্যাজুয়েশনটা করতে চাইছি। আচ্ছা। শিক্ষাকে ভালোবাসে? অবশ্যই স্যার। একজন বিশিষ্ট শিক্ষাবিদ সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের নাম বলুন তো। সাম্প্রতিক সময় শিক্ষাবিদ প্রাচীন ভারতের একজন শিক্ষাবিদের নাম বলো তো, বলেন। ম্যাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যারকে আমরা প্রাচীন সময়ের একজন বিখ্যাত শিক্ষাবিদ বলতে পারি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আরেকটি পরিচয় আছে, সেটি কি? তিনি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। বর্তমানে উপরাষ্ট্রপতির নাম কি? সিপি রাধাকৃষ্ণন। আচ্ছা, আপনি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আসছেন, হ্যাঁ। তাই তো? দক্ষিণ দিনাজপুর জেলার একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্বের নাম বলুন। বিখ্যাত যদি নাট্য ব্যক্তিত্বের কথা বলি দক্ষিণ দিনাজপুরে, সেক্ষেত্রে মাননীয় মন্মথ রায় মহাশয়ের নাম বলতে হয়। আপনাদের দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাথে যুক্ত ছিল, এরকম কিছু ঘটনার উল্লেখ করুন। ম্যাম দক্ষিণ দিনাজপুরের যেটা সদর শহর বালুরঘাট, সেই বালুরঘাটেও স্বাধীনতা সংগ্রামের অনেক ইতিহাস জড়িয়ে আছে, এবং এছাড়াও খাপুর অঞ্চলে তেভাগ আন্দোলন যেটা হয়েছিল সেটা মানে বিস্তর আকার ধারণ করেছিল, মানে সেখানটায় ভালো মতন সেই আন্দোলনটা ওখানে হয়েছিল। আচ্ছা, এই তেভাগা আন্দোলনের একজন মহিলা নেত্রীর নাম বলুন। ম্যাম ইলা মজুমদার আছেন। তেভাগা এই কথাটার অর্থ কি? স্যার ম্যাম তেভাগার কথার অর্থ হলো 3 ভাগ, যেটা আক্ষরিক অর্থ যদি আমি বলি সেক্ষেত্রে ওটা হবে 3 ভাগ। যদি আন্দোলনের কথা বলতে যাই সেক্ষেত্রে হবে ম্যাম আগেকার দিনে যে ভাগ চাষিরা ছিলেন, কৃষকরা, যখন জমিদারদের আমলে নিয়ম ছিল যে 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 পরিমাণ ফসল উৎপন্ন হবে একটা জমিতে, তার 2 ভাগ থাকবে কৃষকের কাছে এবং 1 ভাগ থাকবে জমিদারের কাছে। পরবর্তীকালে সেই নিয়মটা বদলে গিয়ে 2 ভাগ যাবে, মানে এটা পরিবর্তন করে করা হয় যে 2 ভাগ যাবে জমিদার বা সরকারের কাছে এবং 1 ভাগ থাকবে কৃষকের কাছে। তো তার এই নিয়মের বিরুদ্ধেই কৃষকরা সোচ্চার হন, আন্দোলন করেন যে না, আগের নিয়মটা ফিরাতে হবে, আমাদের 2 ভাগ কৃষক মানে জমি মানে ফসলটা আমাদের কাছে রাখতে হবে। তো যেহেতু 3 ভাগ নিয়ে আন্দোলন, সেহেতু এই আন্দোলনের নাম ছিল ম্যাম তেভাগ আন্দোলন। আচ্ছা, বর্তমানে ভারতবর্ষে কোন রাজ্য শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে? বা শিক্ষার হার কোন রাজ্যে সবচেয়ে বেশি? ম্যাম এটা আমি কি গেস করতে পারি? মনে পড়ছে না, গেস করতে পারি কেরালা। কেরালা কত পার্সেন্ট এখন শিক্ষিত? আপনার রাজ্যের শিক্ষার হার কত পার্সেন্ট? মোস্ট প্রবাবলি এটা 78%।
আচ্ছা আর দেশে শিক্ষার হার কত? আচ্ছা প্রীতম, শিক্ষার হারে আপনি বললেন কেরালা সবচেয়ে এগিয়ে আছে, ঠিক আছে, তাহলে মিজোরাম কি আছে? হ্যাঁ ম্যাম, এখন মনে পড়েছে, মানে রিসেন্টলি যেটা আমি শুনেছিলাম আমার মাথায় আসছিল না, মিজোরাম কেরালাকে ছাপিয়ে বর্তমানে শিক্ষার হারে শীর্ষে রয়েছে। 98% মোস্ট প্রবলি, আমি যতটুকু শুনেছিলাম শিক্ষিতের আছে। শিক্ষার হারে সবচেয়ে পিছিয়ে আছে কোন রাজ্য বর্তমানে? এটা মনে পড়ছে। ইতিহাস শব্দটির আক্ষরিক অর্থ কি? সেই ইতিহাস শব্দটিকে যদি আমরা ভাবি তাহলে এটা পাবো ইতিহাস, মানে এটা মানে অতীতের কোনো ঘটনা যে বিষয়ে পড়ানো হয় তাকে বলা হয় ইতিহাস। ইতিহাস আমরা অতীতের ঘটনা সম্বন্ধে জানতে পারি। আচ্ছা, মুনিরাম মুন্সি কোন শ্রেণীতে পড়ানো হয়? প্রথম শ্রেণী। আপনি একটা ক্লাস নিয়ে দেখান। ধন্যবাদ স্যার, আমি গেলে দেখি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? বাহ, হ্যাঁ আমিও খুব ভালো আছি। আজকে তারিখ কত বলো তো? তারিখ বলো তো বিলাস? আজকে 1 তারিখ, 1 নভেম্বর, তাই না? আচ্ছা, আজকে না একটা মজার গল্প, আজকে একটা মজার ছড়া পড়বো। হ্যাঁ, কি ছড়া বলছিলাম? আচ্ছা, তোমরা সবাই শাক খাও না? বাড়িতে শাক রান্না হয় না? হ্যাঁ, তো এইরকমই একজন শাক খাওয়ার ব্যক্তি ছিলেন, যার নাম কি বলতো? যার নাম হলো মুনিরাম মুন্সি। কি নাম বললাম? মুনিরাম মুন্সি। এই মুনিরাম মুন্সি না খুব অদ্ভুত লোক ছিলেন, জানো? আমরা যেমন করে জীবন কাটাই বা আমরা যেমন যেটা করি সেটা মুনিরাম মুন্সি করেন না। উনি সব উল্টো পাল্টা কাজ করেন, মজাদার কাজ করেন। কেমন মজাদার চলো আমরা আজকে দেখে নিই। মুনিরাম মুন্সি, কোমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক খায় কুনুয়ের ধাক্কায়, টিভি ভেঙে উই ধরে, মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। দেখো খুব মজা লাগলো না? তাহলে ওর নাম কি বললাম? মুনিরাম মুন্সি। তাহলে আজকে কবিতা কি বললাম আমরা? মুনিরাম মুন্সি। তাহলে কি বললাম? মুনিরাম মুন্সি কে ছিলেন? একজন লোক। তিনি কি করতেন? তার কোমরে কি থাকতো? কোমরে থাকতো হলো ঘুনসি। কি থাকতো? ঘুনসি। ঘুনসি কি জানো? ঘুনসি হচ্ছে, দেখবে যখন সবাই মিলে যখন কাজ করে কোমরে গামছা বেঁধে নেয় না, সেরকম গামছার মতন একটা কাপড়ের তৈরি রশি, সেটাকে আমরা কি বলবো? ঘুনসি। তাহলে মুনিরাম মুন্সি কোমরে কি থাকতো? কোমরেতে ঘুনসি। আমরা কি দিয়ে শাক খাই? তোমরা কি দিয়ে ভাত খাও? ভাত শাক কি দিয়ে খাও? মুখ দিয়ে খাই। আর মুনিরাম মুন্সি কি দিয়ে শাক খেত বলো তো? হ্যাঁ, মুনিরাম মুন্সি নাক দিয়ে শাক খায়। নাক দিয়ে খাওয়া যায়, কিন্তু উনি নাক দিয়ে শাক খেতেন। মুনিরাম মুন্সি কোমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক খায়। আর কি কুনুয়ের ধাক্কা দিয়ে উইয়ের ঢিবি ভেঙে দিত। কুনুই দিয়ে এইভাবে ধাক্কা দিয়ে কি ভাবতো? উই পোকা দিয়েছে না? উই পোকা হচ্ছে এক ধরনের ছোট পোকা থাকে, যেগুলো মাটির নিচে থাকে। এই ঢিবি করে থাকে না, এরকম ঢিবি থাকে, দেখেছো? জমির ধারে ধারে উইয়ের ঢিবি থাকে, এরকম ঢিবি থাকে। এই ঢিবিগুলো উনি কি করতেন? কুনুইয়ের ধাক্কা দিয়ে ভেঙে ফেলতেন। আমরা যেমন হাঁটা চলা করি তেমন উনিও হাঁটা চলা করতেন, কিন্তু উনি যখন হাঁটা চলা করতেন যত হাঁটতেন তত তিনি কি হতেন? বেটে হয়ে যেতেন। বেটে হওয়া মানে কি বলতো? লম্বা থেকে বেটে হয়ে যেতেন। তাহলে সবাই খুব মজা পেয়েছে না কবিতাটা পড়ে? তাহলে বলতো ঘুনসি মানে কি? কি বললাম? বিলাস বলো ঘুনসি মানে? হ্যাঁ, কোমরে যেটা রশিকে পরানো হয় সেটাকে আমরা ঘুনসি বলি। আচ্ছা, তুমি বলো তো, সুস্মিতা বলো তো, মুনিরাম মুন্সি কি দিয়ে শাক খেতেন? হ্যাঁ, নাক দিয়ে শাক খেতেন, ঠিক আছে। আর উইয়ের ঢিবি কি দিয়ে ভাঙতেন উনি? উইয়ের ঢিবি কুনুইয়ের ধাক্কা দিয়ে ঢিবি ভাঙতেন, তাই না? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। কবিতাটা সবাই মুখস্থ করে আসবে, পরের দিন কিন্তু আমি বলবো, ঠিক আছে? বসুন। থ্যাংক ইউ স্যার। এটা রাখছি। আচ্ছা, আপনি উই লিখলেন, উই পোকা, হ্যাঁ। এর ইংরেজি নাম কি? আচ্ছা বলেন তো।
বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ বিষয়ক গ্রন্থের নাম? ব্যাকরণ কৌমুদী, ব্যাকরণ কৌমুদী কার লেখা? এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণমালা কাল বর্ণমালা, বর্ণপরিচয় বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটাই তো জানতে চাচ্ছি। আচ্ছা, হ্যাঁ বর্ণমালা বললেন তো স্যার, ওখানে একটু হ্যাঁ, আমি যে এটাই তো জানতে চাচ্ছিলাম যে স্যার এটা বর্ণমালা নয় বর্ণপরিচয়। বর্ণপরিচয়। হ্যাঁ, এটাই তো বলার দরকার ছিল। আচ্ছা, মানে আমি মানে এটা মানে আমি বর্ণপরিচয় বুঝতে পেরেছিলাম, কিন্তু মানে ওটা একটু কনফিউশন। হ্যাঁ। হাট কবিতা শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হাট কবিতা কে লিখেছেন? ম্যাম, হাট কবিতা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়। আচ্ছা, হাট কবিতা আমরা কোথায় পড়েছি মনে পড়ে? সহজ পাঠ। সহজ পাঠ তো অনেক, দুটো আছে, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। কোন ভাগে আছে? দ্বিতীয় ভাগ। আচ্ছা, হাট কবিতাটা 4 লাইন বলতে পারবেন? হ্যাঁ, একটু বলুন শুনি। কুমোরপাড়ার গরু গাড়ি, বোঝাই করা কলসি গাড়ি, গাড়ি চালায় বংশী বদল, সঙ্গে যে যায় ভাগ্নি মামল। আচ্ছা, আপনি বললেন যে শাক খায় মনিরাম মঞ্চ, আপনি শাক খান? হ্যাঁ ভালো লাগে? হ্যাঁ বাচ্চাদেরকে শাক খাওয়ার কথা বলবেন, পরামর্শ দেবেন? অবশ্যই। শাকে কোন খাদ্যগুণ পাওয়া যায়? স্যার, শাকে বিভিন্ন মানে খনিজ পদার্থ, যেগুলো খনিজ লবণ থাকে সেগুলো পাওয়া যায়, এবং এর সাথে সাথে দেহের ইমিউনিটি পাওয়া যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা। সেটাকে এক কথায় কি বলবো? ভিটামিন পাওয়া যায়? হ্যাঁ, ভিটামিন পাওয়া যায় না? পাওয়া যায়। পাওয়া যায়। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কি? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ভিটামিন ই। ভিটামিন ই শুধু? না, মানে সমস্ত ভিটামিনই। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ।